আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। ব্যক্তির অর্থনৈতিক উন্নতি কিভাবে হতে পারে? উন্নতি একটি বাংলা শব্দ, ইংরেজিতে প্রোগ্রেস অর ডেভেলপমেন্ট বলা হয়। বিভিন্ন বিষয়ের উপর উন্নতির চিন্তা ভাবনা করা যায়, যেমন লেখাপড়া বিষয়ে উন্নতি, শরীরচর্চা, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, কোনো বিষয়ের উপর দক্ষতা অর্জন, সাধনা, ধর্মচর্চা, জ্ঞান চর্চা ইত্যাদি, যাহা ভালো দিক হিসাবে গণ্য হবে। খারাপ বিষয়ের দিকে সাধারণত উন্নতি শব্দটি ব্যবহৃত হয় না। উন্নতি বলতে সাধারণত অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক উন্নয়নকে বোঝানো হয়। অর্থনৈতিক উন্নয়ন সাধারণত সমষ্টিগত উন্নয়ন বা জাতিগত উন্নয়ন, আবার ব্যক্তিগত উন্নয়নকেও বোঝানো হয়ে থাকে। ব্যক্তিগত অর্থনৈতিক উন্নয়ন করতে হলে সৎভাবে উন্নয়নের জন্য চেষ্টা, সাধনা, যুগের সাথে তাল মিলিয়ে চলা, নিজেকে অন্যের নিকট বিশ্বস্ততা অর্জন করা, সময়ের মূল্য প্রদান, পরিশ্রম, কাজের প্রতি একাগ্রতা, গণসংযোগ ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিতে হইবে। সমাজ এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সরকার কর্তৃক সাধিত হয়ে থাকে। ব্যক্তিগত অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একজন ব্যক্তি কতটুকু অর্থনৈতিক উন্নতি করিতে পারিবে, তাহা সাধারণত সেটা তার শিক্ষাক্ষেত্রে সাবজেক্ট নির্ধারণ এবং ব্যবসার ক্ষেত্রে ব্যবসা নির্বাচনের উপর নির্ভর করবে। শিক্ষাক্ষেত্রে সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি এমন একটি সাবজেক্ট নির্বাচন করবেন যে সেই সাবজেক্টে ডিগ্রি অর্জনের পর আপনি চাকুরির পাশাপাশি বিষয়ভিত্তিক পেশাদারি উপার্জনও করতে পারবেন। এমন অনেক সাবজেক্ট আছে যার উপর ডিগ্রি অর্জনের পর আপনি হয়তো সহজে চাকরি পাবেন না। আবার অনেক সাবজেক্ট আছে ডিগ্রি অর্জনের পরপরই সাধারণত চাকরি হয়ে যাবে। তো এখন শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আপনার সাবজেক্ট নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসার ক্ষেত্রে নির্বাচন অবশ্যই করতে হবে। অনেক ব্যবসা আছে, সেই সমস্ত ব্যবসা নিয়ে আপনি বেশি দূর অগ্রসর হওয়া যায় না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে 3 বন্ধু একসঙ্গে ব্যবসা শুরু করলো। একজন মোটামুটি সমপরিমাণ মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। তো একজন হয়তো একটা সেলাই মেশিন নিয়ে মানুষের কাপড় চোপড় সেলাই করে দেয়, বাজারে কিছু হাটের দিনে লুঙ্গি সেলাই করে। অপরপক্ষে আর একজন সেলুনের ব্যবসা করলো। ওই 10-15 হাজার টাকা পুঁজি নিয়ে সে একটি বাজারের শহরতলে একটি দোকান দিল এবং দোকান দিয়ে সেইখানে কয়েকটি চেয়ার, আয়না, কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে সে সেলুনের ব্যবসা শুরু করলো। এই সমস্ত ব্যবসা নিয়ে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না এবং উন্নতির চরম শিখরের কাছাকাছিও সে পৌঁছতে পারবে না। অপরদিকে আরেক ব্যক্তি 15-20 হাজার টাকা অর্থ নিয়েই সে বাজারের ধান চাল ক্রয় বিক্রয় শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আড়তদারগণ সেখানে যায় এবং তার সঙ্গে আলোচনা করে যে সে চাল অথবা ধান ক্রয় করে দিলে তাকে কমিশন ভিত্তিক পারিশ্রমিক দেবে বা কমিশন হিসাবে তাকে টাকা প্রদান করবে। এইভাবে 10-15 বছর পর দেখা গেল যে যে ব্যক্তিটি সেলাই মেশিন নিয়ে বসে আছে সে কিন্তু আগের পর্যায়ে বসে আছে। আর অন্যদিকে যে সেলুনের ব্যবসা শুরু করলো সে সেলুন নিয়েই বসে আছে, তার কোনো উন্নতি নাই। কিন্তু যে ধান চাল ক্রয় বিক্রয় করলো সে কিন্তু 15-16 বছর পর সে কোটিপতি হয়ে গেল। অপরপক্ষে দেখা যায় যার পুঁজি কম আছে, এমন অনেক ব্যক্তি আছে যার পুঁজি নাই। এরকম একজন ব্যক্তি যার কোনো টাকাই ছিল না, সে একদিন খুব চিন্তাগ্রস্ত হয়ে আপনার বাজারের একটি চা স্টলে বসলো। চা স্টলে বসে দেখে যে চা খাওয়ার পর দোকানদার যে টিনের ডিব্বাগুলি আছে এগুলো ফেলে দিচ্ছেন। তখন সে করলো কি, সেই টিনের ডিব্বাগুলি সংগ্রহ করতে শুরু করলে এক পর্যায়ে যখন 15-20 কেজি বা 40-50 কেজি হয়ে যায় তখন সে এগুলি একত্রে করে একটা ভাঙারি দোকানে বিক্রয় করলো। ভাঙারি দোকানে বিক্রয় করিবার পর সে এইভাবে 1 বছর 2 বছর পর মোটামুটি সে নিজেই ভাঙারির ব্যবসা শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল কি, সেই ভাঙারি ব্যবসায় আপনার 500 কেজি 1000 কেজি এইভাবে যখন লোয়া লক্করের জিনিস হয়ে যায় তখন সে একটি রডের দোকানে এগুলো সাপ্লাই দেয়, অর্থাৎ রডের ফ্যাক্টরিতে। তো রডের ফ্যাক্টরিতে সাপ্লাই দেওয়ার এক পর্যায়ে ফ্যাক্টরি মালিক বলল যে তুমি আমাকে ওয়েস্টেজ
এই সামগ্রীগুলো দাও এবং আমার কাছ থেকে ফ্রেশ জিনিস নিয়ে যাও, অর্থাৎ রড নিয়ে যাও। এইভাবে রড নিয়ে গেলে তুমি যদি বিক্রি করো বা রডের দোকান দাও, তাহলে তোমার দুইটা ধরনের ব্যবসা হচ্ছে, একটা ওয়েস্টেজ মাল ক্রয় এবং ফ্রেশ মাল বিক্রি করতে পারতেছো। সে এতে রাজি হয় এবং একটা রডের দোকান দেয়, পাশাপাশি সিমেন্ট। তখন এক পর্যায়ে সিমেন্টও বাকি নিয়ে সে বিক্রি করা শুরু করে। এইভাবে সে মোটামুটি 8-10 বছর পরে সে কোটি টাকার মালিক হয়ে গেল। তখন সেই টাকা দিয়ে সে জায়গা জমি ক্রয় বিক্রয় শুরু করলো। মোটামুটি তাদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে সে মোটামুটি উন্নতির চরম শিখরে না পৌঁছিলেও কাছাকাছি অবস্থানে সে যেতে পারে। অপরপক্ষে দেখা গেল কেউ একজন 4-5 হাজার টাকা পুঁজি নিয়ে আপনার বাদাম ভাজার ব্যবসা শুরু করলো। সে বাদাম ভাজা বা পানের দোকান দিল। এই সমস্ত ব্যবসা করে সে কতদূর অগ্রসর হবে। অপরপক্ষে সে সমপরিমাণ পুঁজি নিয়েই রাস্তার পাশে একটি টংঘর দিয়ে সেখানেই রুটি ভেজে বিক্রয় করলো। রুটির সঙ্গে ডাল ফ্রি দেয় এবং রুটি গুড়, রুটি ডিম, এভাবে সে ব্যবসা শুরু করে। এইভাবে তার বেশ ভালো উন্নতি হয়। এক পর্যায়ে সে বড় একটা হোটেলের মালিকই হয়ে গেল। এইভাবে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে সেই ব্যবসার ভবিষ্যৎ কী এবং আমি এই ব্যবসা নিয়ে কতদূর অগ্রসর হতে পারবো, এই সমস্ত চিন্তা ভাবনা করেই ব্যবসা শুরু করতে হবে। আবার অনেক লোক আছে বিদেশে যায়, টাকা পয়সা খরচ করে বিদেশে যে ইনকাম করে। এমন লোকের কাছে ইনকাম করার টাকা পয়সা দেয় যে সে বেহিসাবের মতন খরচ করে সব শেষ করে দেয়। শেষকালে সে যখন দেশে আসবে, দেশে এসে দেখবে কিছুই নাই তার। আবার অনেক লোক বিদেশে যাওয়ার পর চাকুরি করে যে 20-25 লাখ টাকা হয়ে গেল, তখন সে প্রথমেই একটা পাকা বাড়ি করে। তো এই পাকা বাড়ি করতে যেহেতু তার সব মূলধন শেষ হয়ে যাবে, তখন কোনো কারণে দেশে ফেরত আসলে সে তো ওই ঘরের মধ্যে শুয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না। মূলধন ছাড়া তো ব্যবসা করা যাবে না। তো সেই ক্ষেত্রে সে এইটা না করে যদি কোথাও জায়গা ক্রয় করে রাখে, বিদেশ থেকে আসার পর 20 লাখ টাকার জায়গা সে 50 লক্ষ টাকায় বিক্রি করলো। এইভাবে তার একটা ক্যাপিটাল হয়ে যাবে। এইভাবেই মানে উন্নতির চিন্তা করতে হবে। অনেক লোক আছে যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এইরূপ চিন্তা ভাবনা করিলে কিন্তু সে জীবনে কোনো উন্নতিই করতে পারবে না। এবং মোট কথা হলো যে মানুষের কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই সাহায্য চাইতে হবে। আপনি যে কোনো ব্যবসা, যে কোনো কাজ এবং শিক্ষাক্ষেত্রেও শুরু করার আগে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ, তুমি আমাকে এমন একটি পথ দাও যে পথে আমি অনেক দূর অগ্রসর হতে পারবো এবং উন্নতির কাছাকাছি এবং উন্নতির চরম শিখরে পর্যন্ত পৌঁছতে পারবো। ধন্যবাদ শ্রোতামণ্ডলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।